সুহা, এটাকে ব্যাগের ভিতর রাখতে পারছো না? ভাবি, হাতেই থাকুক। আমি তো বুঝতেই পারছি না। ভাবি, সামনে পহেলা বৈশাখে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম হবে সেটাতে এটা নিয়ে একটা আইটেম রাখবো। তো সে আইটেমটা কি? এই ধরো জোকারের জোকারি। তোমরা পারো বটে। ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। আজকে সে বিখ্যাত লেখক সত্যজিতের একটি গল্প আছে যার নাম হচ্ছে লাখপতি, এবং গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটি এখন আমরা শুনবো প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে পরের পর্বে চলে যাচ্ছি। আর ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্ত ভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন। কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয়, অথচ তার 3 সহযাত্রী দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। এটা যে কি করে সম্ভব হয় তা ত্রিদীপ বাবু মোটেও বুঝতে পারেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করে হয়েছে এই হাল। 7 চরে রা নেই বলেই তো যাত্রার কোনোদিন উন্নতি হল না। দরজায় টোকা পড়ল, আন্দারা। দরজাটা একপাশে সরে গিয়ে বাইরে বেয়ারাকে দেখা গেল। কামরার টেম্পারেচার কত রাখা হয়েছে? ধমকের সুরে জিজ্ঞাসা করলেন ত্রিদীপ বাবু। वो तो मालूम नहीं है बाबू। কেন মালুম নেই কেন? এসিতে ট্রাভেল করে গরম ভোগ করতে হবে, এ আবার কিরকম কথা? এই ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই। বেয়ারা আর কি বলবে, সে বোকার মতো দাঁত বার করে দাঁড়িয়ে রইল। এদিকে আপার বার্থের মাদ্রাজি ভদ্রলোকটির ঘুম ভেঙে গেছে, তাই ত্রিদীপ চৌধুরীকে বাধ্য হয়ে তার রাগ হজম করে নিতে হলো। ঠিক হ্যাঁ, তুম যাও। আর শোনো, কাল সকালে ঠিক 6:30 সময় চা দেবে। বহুত আচ্ছা হুজুর। বেয়ারা চলে গেল। ত্রিদীপ বাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন। এসব ল্যাঠা ভোগ করতে হতো না যদি তিনি প্লেনে আসতেন। তার মতো অবস্থা সম্পন্ন লোকেরা কলকাতা থেকে রাঁচি সাধারণত প্লেনেই যায়। মুশকিল হচ্ছে কি, প্লেনে যাত্রা সম্পর্কে ত্রিদীপ বাবু একটা আতঙ্ক বোধ করেন। সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব। বছর 12 আগে তিনি একবার প্লেনে করে বোম্বাই গিয়েছিলেন। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। সেদিন আবহাওয়া ছিল প্রতিকূল, ফলে প্লেন আকাশে ওঠার সঙ্গে সঙ্গে যে ঝাঁকুনি শুরু হয় সেটা চলে একেবারে শেষ পর্যন্ত। সেদিনই ত্রিদীপ বাবু মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি আর কখনোই প্লেনে চড়বেন না। তাই এবার যখন রাঁচি যাওয়ার দরকার হলো, তখন তিনি সরাসরি রাঁচি এক্সপ্রেসে বুকিং করলেন। এসিতে আরামের প্রত্যাশা করেছিলেন, কিন্তু এখন সে আশায় জলাঞ্জলি দিয়ে অন্ধকার কামরায় শুয়ে নানান চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। বিশেষ করে মনে পড়ছে তার ছেলেবেলার কথা। রাঁচিতেই তার জন্ম। তার বাবা আদিনাথ চৌধুরী ছিলেন রাঁচির নামকরা ডাক্তার। ত্রিদীপ বাবু স্কুলের পড়াশোনা রাঁচিতে শেষ করে কলকাতায় চলে যান কলেজে পড়তে। মামা বাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যে তার এক মারোয়ারি বন্ধুর পরামর্শে ব্যবসার দিকে ঝুঁকে লোহালক্করের ব্যবসা দিয়ে শুরু করে অল্প দিনের মধ্যেই ব্যাংকে তার অনেকগুলো টাকা জমে যায়। তিনি বুঝতে পারেন যে ভাগ্য লক্ষ্মী তার প্রতি সবিশেষ প্রসন্ন। তখন থেকে তিনি কলকাতাতেই থেকে যান, যদিও বাপমা রাঁচি ছাড়েননি। প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাটে, তারপর রোজগার বাড়লে পর হ্যারিংটন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নেন ত্রিদীপ বাবু। বাপ মায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা নয়, প্রতি বছর অন্তত একবার 7 দিনের জন্য এসে পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন ত্রিদীপ বাবু। বাপ মায়ের অনুরোধেই তিনি 26 বছর বয়সে বিয়ে করেন। 2 বছর পর তার একটি ছেলে হয়। সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে। আর কোনো সন্তান হয়নি ত্রিদীপ বাবুর। স্ত্রী মারা গেছেন 3 বছর হলো। মা দেহ রেখেছেন 72-তে আর বাপ 74-এ।
রাঁচির সেই বাড়ি এখনো রয়েছে একটি চাকর ও একটি মালির জিম্মায়। ত্রিদীপ বাবু প্রতিনিয়ত তাদের মাইনে দিয়ে এসেছেন গত 10 বছর ধরে। বাড়িতে রাখার উদ্দেশ্য হলো মাঝে মাঝে 2-4 দিন বিশ্রাম করে যাওয়া, কিন্তু রোজগারের ধান্দায় সেটা আর হয়ে ওঠেনি। 3 দিন বিশ্রাম মানেই তো 1000-5 টাকা হাতছাড়া হয়ে যাওয়া। যে মানুষের জীবনে একমাত্র লক্ষ্য হলো অর্থোপার্জন, তার আর বিশ্রামের ফুরসত কোথায়? ত্রিদীপ বাবু আজ লাখপতি। বাঙালিরা ব্যবসায় রোজগার করতে পারে না, এই অপবাদের মুখে তিনি ঝাড়ু মেরেছেন। এবার যে 10 বছর বাদে ত্রিদীপ বাবু রাঁচি যাচ্ছেন, সেটা বিশ্রামের জন্য নয়। রাঁচিতে লাক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো সুবিধা হতে পারে কিনা সেটা যাচাই করে দেখার জন্যই রাঁচি যাওয়া। পৈতৃক বাড়িতেই থাকবেন ত্রিদীপ বাবু এবং 2 দিনের মধ্যেই কাজ হয়ে যাবার কথা। প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে। সেই তার বাড়িতে গিয়ে চাকরকে বলে সব ব্যবস্থা করে রাখবে। প্রশান্ত তার বাল্যবন্ধু, রাঁচির এক মিশনারি স্কুলে মাস্টারি করে। ত্রিদীপ বাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। যদিও পুরনো বন্ধুর জন্য তিনি এতটুকু করতে রাজি হবেন, এটা ত্রিদীপ বাবু বিশ্বাস করেন। আশ্চর্য, এসব ভাবতে ভাবতে কখন যে ত্রিদীপ বাবু ঘুম এসে গেল, এটা তিনি নিজেও জানেন না। তারও যে অন্য 3 জন যাত্রীর মতো নাক ডাকে, এটাকে তিনি জানেন। রাঁচি এক্সপ্রেস আসার টাইম সকাল 7:15। প্রশান্ত সরকার তার ছেলেবেলার বন্ধুকে স্বাগত জানাতে 10 মিনিট আগেই হাজির হয়েছেন স্টেশনে। স্কুলে থাকতে ত্রিদীপ চৌধুরী ওরফে মন্টির সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ত্রিদীপ যখন কলকাতায় কলেজে পড়ত, তখনও দুজনের মধ্যে নিয়মিত চিঠি লেখালেখি হতো। কলেজ ছাড়ার পরে এখন দুজনের মধ্যে ব্যবধান এসে পড়ে। এর জন্য দায়ী অবশ্য ত্রিদীপ বাবু। বাপমা বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাঁচি এসেছেন, কিন্তু প্রশান্তকে না জানিয়ে। ফলে অনেকবার এমন হয়েছে দুজনের মধ্যে দেখাই হয়নি। কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি। তারপর খবরের কাগজ থেকে জেনেছেন যে ত্রিদীপ চৌধুরী এখন একজন ডাক সাইটি ব্যবসায়ী, অর্থাৎ তিনি এখন প্রশান্তের নাগালের বাইরে। সেটা আরো স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে। 4 লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে দুজনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে। বন্ধুর এই পরিবর্তনে প্রশান্ত বাবু খুশি হতে পারেননি। স্কুলের সেই সরল হাসি খুশি মন্টুর সঙ্গে এই লাখপতি ত্রিদীপ চৌধুরীর যেন কোনো মিল নেই। মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতই বদলে যায়? ত্রিদীপ চৌধুরী যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায় না, কিন্তু টাকার গরমটাকে কোনোদিনও বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার। তার চরিত্রের এই বিশেষ দিকটা তার বাবার কাছ থেকে পাওয়া। প্রমথ সরকার ছিলেন গান্ধী ভক্ত আদর্শবাদী পুরুষ। প্রশান্ত নিজের জীবনে তেমন কোনো উত্থান পতন ঘটেনি। একজন স্কুল মাস্টারের জীবনে কতই বা রকম ফের হবে। তাই আজ তাকে দেখলে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ত্রিদীপ চৌধুরী সম্বন্ধে সে কথা বলা চলে কি, সেটা জানার জন্যই প্রশান্ত সরকার উদ্গ্রীব হয়ে আছেন। ছোটবেলার বন্ধু আজ লক্ষপতি হয়ে যদি দেমাগ দেখাতে আসে, তাহলে সেটা বরদাস্ত করা মুশকিল হবে। ট্রেন এলো 10 মিনিট লেটে। মাত্র 3 দিনের জন্য আসা, তাই ত্রিদীপ বাবু সঙ্গে একটা ছোট সুটকেস আর একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই আনেননি। সুটকেসটা প্রশান্ত বাবু একরকম জোর করেই নিজের হাতে তুলে নিলেন। তারপর দুজনে রওনা দিলেন স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উদ্দেশ্যে। অনেকক্ষণ ওয়েট করতে হলো নাকি? ত্রিদীপ চৌধুরী প্রশ্ন করলেন হাঁটতে হাঁটতে। এই মিনিট 20। তুমি যে আবার স্টেশনে আসবে সেটা ভাবতেই পারিনি। কোনো দরকার ছিল না। আমি তো আর এই প্রথম আসছি না রাঁচিতে। প্রশান্ত বাবু মৃদু হাসলেন, কোনো মন্তব্য করলেন না।
বহুদিনের অভ্যাস মতো তিনি বন্ধুকে তুই বলার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বন্ধু তুমি বলাতে সেটা আর হলো না। এখানে সব খবর ভালো তো? জিজ্ঞেস করলেন ত্রিদীপ বাবু। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। আর এতদিন বাদে বাবু আসছেন জেনে তোমার মালি আর চিন্তামণি সব ঠিক করে রেখেছে। চিন্তামণি হলো একাধারে রসুয়ে আর চৌকিদার। বাড়িটা বাসযোগ্য আছে তো, নাকি আবার ভূতের বাসায় পরিণত হয়েছে? প্রশান্ত বাবু আবার মৃদু হেসে একটু চুপ থেকে বললেন, ভূতের বাড়ির কথা জানি না, তবে তোমাকে একটা কথা জানানো দরকার। আমি সেদিন রাত্রে তোমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় বছর দশকের একটি ছেলেকে বাগানে খেলতে দেখেছি। রাত্রে মানে? বেশ বেশি রাত, 11:30টার মতন হবে। দেখে একেবারে চমকে গিয়েছিলাম। মনে হলো 10 বছরের মন্টু আবারও ফিরে এসেছে। এনিওয়ে, ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে। বাড়ি তো আমার বাবার তৈরি, ওতে কে মরেছে না মরেছে সে তো আমার জানা আছে। কথা হলো বাড়িটাকে ঝেড়ে পুছে রেখেছো তো? একেবারেই তকতকে করে রেখেছে। আমি কাল গিয়ে দেখে এসেছি। ভালো কথা, তোমার কাজ কখন, কোথায়? আমার নাম কাম যেতে হবে আজই দুপুরে আফটার লাঞ্চ। মহেশ্বর জৈন বলে একটা লাক্ষা ব্যবসায়ী থাকেন ওখানে। বেশ তো, আমরা এখন যে ট্যাক্সিতে যাচ্ছি সেটাই তোমার জন্য ঠিক করা আছে। এখন তোমাকে পৌঁছিয়ে দুপুরে খেয়ে আবার 2টার মধ্যে তোমার কাছে চলে আসবে। নামকাম যেতে মিনিট 10 বেশি লাগবে না। ট্যাক্সিতে উঠে রওনা হবার পরে প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন, তাও সরাসরি নয়, একটু ভনিতা করে। তুমি আছো কতদিন? আজ কথা শেষ না হলে কাল আরেকবার যেতে হবে। আমি ফিরছি পরশু। যা ভারভার্তিক চেহারা হয়েছে তোমার, খোলাখুলি কথা বলতেও সংকোচ হয়। কি বলতে চাও বলে ফেলো না। ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সন্দেহ হয়। কিছুই না, সামান্য একটা অনুরোধ। তুমি রাজি হলে তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে। কি অনুরোধ? ফাদার উইলিয়ামসকে মনে আছে? উইলিয়ামস? উইলি? ও, সেই লাল দাড়ি। লাল দাড়ি। সেই উইলিয়ামস বছর 5 হলো একটা স্কুল করেছেন গরিব ছেলে মেয়েদের জন্য। তাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব রকম ছেলেই পড়ে। মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটা দাঁড় করিয়েছেন ভদ্রলোক। তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটাকে দেখে যাও। কিছুই না, আধ ঘন্টার ব্যাপার। ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন। গেলেই তো হাত পাতবে। মানে, এইসব আমন্ত্রণের পেছনে আসল কথাটা কি সেটা কি তুমি জানো না? নতুন ইনস্টিটিউশন, টানাটানির ব্যাপার। একজন পয়সাওয়ালা মক্কেলকে ডেকে আপ্যায়ন করে তারপর মাথায় হাত বুলিয়ে ভিক্ষের ঝুলিটা সামনে তুলে ধরা। এই জিনিস আমার কাছে নতুন নয়। এককালে বহুবার এই প্যাচে পড়তে হয়েছে। আমি ভুক্তভোগী। চ্যারিটি যদি করতেই হয় তো সে যখন পরকালের চিন্তা করব তখন, এখন নয়। এখন সঞ্চয়ের সময়। পরোপকারী হিসেবে একবারটি নাম হয়ে গেলে আর নিস্তার নেই। কাজেই আমাকে এই ধরনের রিকোয়েস্ট করতে এসো না, আমি শুনবো না। বুঝিয়ে বললে ফাদার নিশ্চয়ই বুঝবেন, আর সে ভার তোমার উপর। এখানে এসে কাজের বাইরে আমি যেটা চাই সেটা হল রেস্ট। কলকাতায় 1 মিনিট ফাঁক নেই। ঠিক আছে। এমন একটা প্রস্তাবের যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্ত বাবু ভাবতে পারেননি। এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক। এ মন্টু সে কালের সে মন্টু নয়। এই মানুষটাকে প্রশান্ত বাবু চেনেন না। জন্মস্থানে এসে ত্রিদিত বাবুর ভারী কি ভাবটা খানিকটা দূর হয়ে তার জায়গায় একটা প্রসন্নতার আমেজ দেখা দিল। এই সুযোগে প্রশান্ত বাবু তার দ্বিতীয় প্রস্তাবটা করলেন। আমার একটা অনুরোধ তো নাকচ হয়ে গেল, কিন্তু দ্বিতীয়টি ভাই রাখতে হবে। আমার গিন্নি বারবার করে বলে দিয়েছেন তোমায় বলতে যে আজ রাত্রিরে যেন এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ে। খাওয়াটাও ওখানেই সারতে হবে, বলা বাহুল্য। অভাবে সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি যে সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্ষের ঝুলি খুলে ধরবে না। ত্রিদীপ বাবু এ ব্যাপারে আপত্তি করলেন না। করুণাবশত কিনা তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার। তার তারা আছে। বাজার সেরে নাওয়া খাওয়া সেরে তাকে স্কুলে যেতে হবে।
বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে 8টা নাগাদ তিনি নিজে এসে ত্রিদীপ বাবুকে নিয়ে যাবেন, আর 10টার মধ্যে খাইয়ে দাইয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেব, এ গ্যারান্টি দিচ্ছি। ত্রিদীপ চৌধুরীর ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ, সেটা আজ আরেকবার প্রমাণ হয়ে গেল। রাঁচিতে আসা তার বৃথা হয়নি। তার নানান ব্যবসার সঙ্গে লাক্ষা যুক্ত হয়ে তার জীবনটাকে আরেকটু জটিল করে তুলল, সেটা ঠিক, কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আয়ের কথাটা ভাবলে আর আক্ষেপ করার কোনো কারণ থাকে না। পাঁচটা নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে ত্রিদীপ বাবু একবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন। দোতলা বাড়ি, একতলায় বৈঠকখানা, খাওয়ার ঘর, গেস্ট রুম আর রান্নাঘর। দোতলায় 2টো বেডরুম, বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী ঢাকা বারান্দা। দুটোর মধ্যে ছোট বেডরুমটা ছিল ত্রিদীপ বাবুর ঘর। ছোটবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয়, কারণ তিনি নিজেই শুধু বড় হয়েছেন। ঘর যেমন ছিল তেমনই আছে। ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ত্রিদীপ বাবু স্থির করলেন আজ রাতে তিনি সেখানেই থাকবেন। চিন্তামণি সকালেই জিজ্ঞেস করেছিল, কিন্তু তিনি তখনও মন স্থির করে উঠতে পারেননি। রাত্রে বেরোবার মুখে চাকরকে ডেকে ছোট ঘরে বিছানা করার কথা বলে দিলেন। প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনিপুণা, তাই খাওয়াটা হলো পরিপাটি। ভোজের ব্যাপারে প্রশান্ত বাবু কোনো কার্পণ্য করেননি। ত্রিদীপ বাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন, কিন্তু খাবার পরে 10 মিনিটের বেশি বসেননি। ত্রিদীপ বাবুর বর্তমান অবস্থা এবং তিনি কিভাবে এই অবস্থায় পৌঁছলেন সেই ব্যাপারে প্রশান্তের কৌতূহলী রয়ে গেল। 9:45 মধ্যে ত্রিদীপ বাবু নিজের বাড়িতে ফিরে গেলেন। বাড়িটা শহরের একটা অপেক্ষাকৃত নিরিবিলি অংশে। পাড়া এর মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে। ত্রিদীপ বাবু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় তার নিজের পায়ের আওয়াজ নিজের কাছে দুর্মুষের মতো মনে হলো। দোতলায় এসে ত্রিদীপ বাবু দেখলেন তার ছোটবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়ে গেছে। সবে মাত্র খাওয়া হয়েছে, তাই তিনি স্থির করলেন কিছুক্ষণ বারান্দায় আরাম কেদারায় বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন। হেলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে 8 ঘন্টার মধ্যেই তিনি অনুভব করলেন সারাদিনের সমস্ত ক্লান্তি ও অবসাদ চলে গিয়ে তিনি আশ্চর্য রকম হালকা ও শান্তি বোধ করছেন। ত্রিদীপ বাবু বুঝতে পারলেন তিনি নিজের নিঃশ্বাস শব্দ শুনতে পাচ্ছেন। সমস্ত বিশ্ব চরাচরে যেন সেটাই একমাত্র শব্দ। তাই কি না, তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো, একটা ক্ষীণ কণ্ঠস্বর। সেটা কোত্থেকে আসছে বলা কঠিন। মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপ বাবু বুঝলেন সেটা কোনো অল্প বয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ। কবিতাটা তার ভীষণ চেনা। ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট, প্রত্যেকটি কথা পরিষ্কার। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো। এতদিন যেন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে লুকিয়েছিল কবিতাটা, আজ শুনে আবারও নতুন করে মনে পড়ছে। আবৃত্তি ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ত্রিদীপ বাবু উঠে পড়লেন চেয়ার থেকে। মনটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়। আসল হলো ভবিষ্যৎ, অতীত নয়। তিনি জানেন ভবিষ্যতে তাকে আরো অনেক উপরে উঠতে হবে, লাখপতি থেকে কোটিপতি হতে হবে। অতীত মানে যা ফুরিয়ে গেছে, শুকিয়ে গেছে আর শেষ হয়ে গেছে। অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে, আর ভবিষ্যতের আশা তাকে সবল আর সক্রিয় করে। নিজের শোবার ঘরে গিয়ে ত্রিদীপ বাবু ভ্রু কুঞ্চিত করলেন। শহরে এখন লোডশেডিং। খাটের পাশে টেবিলের উপর একটা মোমবাতি টিম টিম করে জ্বলছে। তার মৃদু আলোতে
তিনি স্পষ্ট দেখতে পেলেন বিছানাটা ভালো করে পাতা হয়নি। চাদর বালিশ দুটোই কুঁচকে আছে। হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আলনায় রেখে ত্রিদিববাবু খাটে শুয়ে পড়লেন। মোমবাতিটা জ্বলবে কি? কোনো দরকার নেই। এক ফুয়ে সেটাকে নিভিয়ে দিলেন ত্রিদিববাবু। পোড়া মোমের উগ্র গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে মিলিয়ে গেল। পশ্চিমের জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। রাতের আকাশ চাঁদের আলোয় ফিকে। পায়ের দিকে ঘরের দরজা। দরজা দিয়ে বাইরে বারান্দা ও বায়ে সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে। সিঁড়ির দিকে দৃষ্টি যাবার কথা নয়, কিন্তু ত্রিদিববাবুর মনে হলো তিনি যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছেন। খালি পায়ে থপ থপ করে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ, কিন্তু কেউ এলো না। শব্দটা যেন মাঝ সিঁড়িতে থেমে গেল। হঠাৎ ত্রিদিববাবুর মনে হলো তিনি অনর্থক ছেলে মানুষই কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। সব ভৌতিক চিন্তা এক ঝটকায় মন থেকে দূর করে দিয়ে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করলেন। একতলার খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। ঘড়িটা এতদিন বন্ধ ছিল। আজই সকালে ত্রিদিববাবু আবার সেটাকে চালু করে দিয়েছেন। ঘড়ির শেষ ঢং মিলিয়ে যাওয়ায় নৈশব্দ যেন আরো বেড়ে গেল। ত্রিদিববাবুর চোখ বন্ধ, এবং সেই বন্ধ চোখই যেন তিনি টুকরো টুকরো ঝাপসা ছবি দেখতে শুরু করেছেন। তিনি জানেন যে এটা ঘুমের পূর্বাভাস। ওই টুকরো ছবিগুলো আসলে স্বপ্নের টুকরো। মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয়, এই টুকরো ছবিগুলো হলো আসলে স্বপ্ন শুরু হবার আগে স্বপ্নের গুনগুনানি। কিন্তু স্বপ্নের সময় এখনো আসেনি। চোখ বন্ধ অথচ সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ত্রিদিববাবু তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলেন ঘরে কে যেন ঢুকেছে। না, শুধু ষষ্ঠ ইন্দ্রিয় নয়, শ্রবণেন্দ্রিয় বটে। ত্রিদিববাবু নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন। কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে দ্রুত শ্বাস নিচ্ছে। লোক দেখতে পাবেন এই দৃঢ় বিশ্বাসে চোখ খুলে তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেননি। দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে। বছর 10 বয়স। তার ডান হাতটা আলতো করে দরজার উপর রাখা, বাঁ পাটা একটু সামনের দিকে এগোনো। ছেলেটি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থমকে গেছে। ত্রিদিববাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শির দাঁড়াবে। প্রশান্ত বলেছিল একটি ছেলেকে দেখেছে, বাগানে খেলছিল, ছোটবেলার মন্টু। ছেলেটি নিঃশব্দে আরো 3 পা এগিয়ে এলো। এখন সে খাট থেকে 4 হাত ধরে। ছোটবেলার মন্টু। ত্রিদিববাবু হাত পা বরফ, মাথা ঝিমঝিম করছে। তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন। তার আতঙ্ক চরমে পৌঁছেছে। ছেলেটি আরেক পা এগোলো। বেগুনি শার্ট। এই শার্ট তো সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ত্রিদিববাবুর রিনঝিনে গলায় প্রশ্ন শুনলেন, আমার বিছানায় কে শুয়ে? তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা, আর তারপর কখন তিনি আবার ঘুমিয়ে পড়েছেন, এসব কিছুই জানেন না ত্রিদিববাবু। সকালে যথারীতি 6:30 ঘুম ভেঙে গেল। প্রশান্ত বলেছে ঠিক 7:30 এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে। রাত্রে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না। জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন। কাল চাঁদনি রাতে যে আবৃত্তি তিনি শুনেছিলেন সেই আবৃত্তি করেই তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন। আর দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার। তাতে মন্টু খুশি হয়নি। দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে? মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে। আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি, কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন ত্রিদিববাবু। এই বেগুনি শার্ট তার সবচেয়ে প্রিয় শার্ট, যেটা তাকেই
জন্মদিনে দিয়েছিলেন তার ছোট মাসি। সেটাকে তিনি ভুলতে পারেন? ওই শার্ট পরে যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল, তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছে রে মন্টু। এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানেও তার কাছে স্পষ্ট। আজকের ত্রিদীপের সঙ্গে ছেলেবেলার ত্রিদীপের কোনো মিল নেই। ছেলেবেলার সেই মন্টু ছেলেবেলাতেই মরে গেছে, আর তার ভূত এসে কাল জানিয়ে গেছে এই ত্রিদীপকে সে মোটেও বরদাস্ত করতে পারছে না। প্রশান্ত বাবুকে রাতের ঘটনা কিছুই বললেন না ত্রিদীপ বাবু, তবে এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি সম্পূর্ণ স্বাভাবিক হতে পারছেন না। তাই বোধহয় প্রশান্ত বাবু একসময় প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে বলো তো, রাত্রে ভালো ঘুম হয়নি নাকি? ত্রিদীপ বাবু গলা খাকরিয়ে বললেন, না, আমি ভাবছিলাম, মানে দুদিনের কাজ যখন একদিনেই হয়ে গেল, তখন আজ একবার ফাদার উইলিয়ামস স্কুলটা দেখে এলে হতো না? উত্তম প্রস্তাব, উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার। মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি, কারণ তার ফোন দিয়ে আশ্চর্যভাবে কাজে দিয়েছে। ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে তার কাল রাত্রির আবৃত্তি আর অভিনয় চমৎকার হয়েছে, আর সেই সঙ্গে অবশ্যই চিন্তামণিকে একটা ভালো রকম বকশিস দিতে হবে। স্বাগত আরেকবার সবাইকে কুয়াশায়। আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 সঙ্গে আছে শারমিন, এবং আজকে আমাদের মূল কাহিনীতে চলে যাচ্ছি। গল্পের নাম একেবারে এখন থেকে শেষে বলবো, নামটি প্রথমে বলছি না, নাম বললে কিন্তু বোঝা যায় যে কাহিনীটা কি নিয়ে হচ্ছে। তো আজকের গল্পটি শ্রোতার জন্য, কুয়াশার শ্রোতার জন্য লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান। দেখা যাক আজকের কুয়াশার অলিক চাদর ভেদ করে বের হয়ে আসে কোনো কল্পনার ভয় নাকি বাস্তবের ত্রাস। সাথেই থাকুন। আর হাসাতে পারা দুটোই কিন্তু বিশাল গুণ। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা হাসতে পারে, হাসাতে পারার লোক কিন্তু আরো কম। আবার আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের দেখলেই আমরা হাসি, হয়তো কারণে বা হয়তো অকারণে। কিন্তু কেন? তার পোশাকের জন্য, উপস্থাপনার জন্য, উচ্চারণের জন্য, নাকি শুধুমাত্র তার মজা ওড়ানোর জন্য? এই যে আমাদের এত হাসির কারণ অকারণ, আমরা কি কেউ কখনো তা ভাবি? এই কারণ বা অকারণের হাসির জন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা, বা তার হাসির আড়ালে কোনো কষ্ট জমে আছে কিনা? না, ভাবি না। আর সেজন্যই হাসতে হাসতে মাঝে মাঝেই আমরা ফেঁসে যাই এমন জালে যেখান থেকে বের হবার কোনো পথ থাকে না, থাকে শুধু কান্না আর আর্তনাদ। এমনই হাসির পেছনের গল্প আছে আজকের কুয়াশায়, যে গল্পে হাসির পেছনে লুকিয়ে আছে ভয়, কান্না আর কারো প্রতিশোধের তীব্র বাসনা। ভাবি, ভাবি, এই ভাবি, প্লিজ এদিকে আসো। উফ সুহা, তোমাকে বললাম না আগে দর্জি বাড়ি যাই, তারপর না হয় স্যান্ডেলের দোকানে যেতাম। ভাবি দেখো না, সামনেই স্যান্ডেলের দোকান আছে। এখন আবার বের হয়ে গেলে সেই ওভারব্রিজ পার হয়ে আসতে হবে। তোমাকে মার্কেটে নিয়ে আসলে এই এক ঝামেলা, এক কাজের মাঝে আরেক কাজ ঢুকিয়ে ফেলো। আজকে আবার কাঁচা বাজারও কিনতে হবে, আরো কত কিছু। নীলাভের স্কুলের জন্য খাতা, পেন্সিল, আর তুমি কি না আছো তোমার জুতা নিয়ে? প্রমিস ভাবি, মোটেও 10 মিনিটের বেশি সময় নেব না। তোমার 10 মিনিট? আমি বুঝি নলদিনী। এই তো ভাবি হেসে ফেলেছ, এবার চল। 10 মিনিট কিন্তু পাক্কা। মিলির বিয়ে হয়েছে 7 বছর। এই 7 বছরের মাঝে চোখের পলকে মিলি মা হয়েছে। আছে নীলাভের মতো ফুটফুটে একটি ছেলে, ধানমন্ডির একটি স্কুলে পড়ছে, বাংলা মিডিয়াম। ইংরেজি মাধ্যমে ইচ্ছে করেই ছেলেকে দেয়নি মিলি। তার ধারণা পরে সে ছেলেকে দিব্যি ইংরেজি শেখাতে পারবে, কিন্তু তার আগে বাংলাটা ঠিক মতো শেখা চাইতো। শেকড় শক্ত থাকলে পাতা সবুজ হতে বাধ্য।
মিলির ননদ সুহা আর নেহা থাকে মিলিদের সাথে। মিলি আর ফাহাদের সংসারের সেই শুরু থেকে একসাথে আছে ওরা সবাই মিলে। সুহা, নেহা, ফাহাদের চাচাতো ভাই শিহাব আর মিলির ভাই মিরাজ। ফাহাদের বাবা মাও থাকতেন এখানে, কিন্তু বাবা হঠাৎ করে গো ধরলেন এবার বাড়িতে গিয়ে থাকবেন। তাই একদিনের নোটিসে চলে গেলেন নিজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বাবা, এই সময় যে তুমি কিশোরগঞ্জে যেতে চাও, ওখানে কে তোমাকে দেখবে? গ্রামের বাড়িতে দেখাশোনা করার লোকের অভাব থাকে না। থাকে বাবা, তুমি তো এতদিন ওখানে ছিলে না, এখন হঠাৎ করে যাচ্ছ। তো আমি যাচ্ছি, মামুন যাচ্ছে, মোস্তফা আর হীরাও যাচ্ছে। আমার যত বন্ধু বান্ধব সমবয়সী সবাই এখন কিশোরগঞ্জে। কেউ ছিল, কেউ ফিরে যাচ্ছে। কি সমস্যা তাতে? বাবা, সমস্যা কিছুই না, কিন্তু হঠাৎ করে যদি তুমি অসুস্থ হয়ে যাও? তোমার কি ধারণা কিশোরগঞ্জে সবাই বিনা চিকিৎসায় মারা যায়? কি যে বলো। তারপর এতদিন তো তুমি ঢাকায় থাকার অভ্যাস, একটু ভেবে দেখো বাবা, প্লিজ। ভাবা ভাবির দিন শেষ। অনেক ভেবেছি। তোমরা ঢাকায় থাকো, কিন্তু আমাকে অন্তত গ্রামের বাড়িতে যেতে দাও। আমি একটু ভেপুর চিৎকার ছাড়া গ্রামের পথে হাঁটতে চাই, পুকুরে জাল ফেলে মাছ ধরতে চাই। বাবা, যা তোমার ইচ্ছে। আসলে আমি ভালোর জন্যই। সে আমি জানি বাবা, কিন্তু একবার ভাবো, নীলাভ যখন প্রতি ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে যাবে, ওর মাঝে কতটা রোমাঞ্চ কাজ করবে। ছেলেটা কাদাতে আছাড় খাবে, হাঁটু ছিলবে, আবার উঠে দাঁড়াবে। ওটা বাবা তোমার ছেলের বউ এমনিতেই করাবে। এখনই নিজে ছেলেকে নিয়ে বৃষ্টিতে নেমে যায়। দেখতে হবে না কার পছন্দ। আমার ছেলের বউকে আমিই পছন্দ করে এনেছিলাম, বুঝলে? তাহলে বাবা কবে যাবে ঠিক করলে? এই আগামী মাসেই। এর মাঝে সবাই বাড়িঘর ঠিক করে রাখবে। আচ্ছা। ফাহাদের বাবা রীতিমতো জেদ করেই ঢাকা থেকে চলে গেলেন কিশোরগঞ্জ। কি যেন কেন তার এই শহরে থাকার কোনো ইচ্ছেই ছিল না আর। ফাহাদও আর জোর করেনি। সবচেয়ে বেশি সায় ছিল মিলির। এমনিতেই মিলি শ্বশুর আর শাশুড়ির ভীষণ আদরের। মেয়েটার মাঝে কোনো বড় লোকে বলা নেই, মাটির মানুষ। ঢাকা শহরে পৈতৃক সূত্রে একটি বিশাল ফ্ল্যাটের মালিক মিলি। মিলিরা 4 ভাই বোন। মিলির বড় ভাই মিশু আর বড় বোন মীরা সপরিবারে চলে গেছে আমেরিকা, আর ছোট ভাইটা আছে ঢাকায়। এই জন্যই ছোট ভাইকে নিজের কাছে রেখেছে মিলি। আর মিলির মা বাবা দুজনেই গত হয়েছেন অনেক আগে। তাই বলা যায় ফাহাদের পরিবার মানেই এখন মিলির পরিবার। এই কারণেই নেহা আর সোহাকে নিজের বোনের মতো আগলে রাখে মিলি। নিজেই মার্কেটে নিয়ে যায়, এটা সেটা কিনে দেয়, কিন্তু ভাব ধরে যেন শাসন করছে। আর যেমন সোহাকে নিজেই নিয়ে গেছে। জানে সুহার জুতা তো কিনবেই, তারপরও একটু টক মিষ্টি আলাপ না হলে কি আর চলে? ভাবি, স্যান্ডেলটা সুন্দর হয়েছে না? আসলে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাবি। ইস, আবার থ্যাংক ইউ কেন? কারণ তুমি আমাকে এত সুন্দর এক জোড়া স্যান্ডেল কিনে দিলে, তাই। থাক, এবার চলো, অন্য কাজগুলো তো করতে হবে। চলো। আরে দাঁড়াও দাঁড়াও ভাবি, কি হয়েছে? এই দেখো। কি? আরে দেখছো না, এই ফেরিওয়ালাটার কাছে কি মজার জিনিস আছে? আরে আমি তো মজার কিছু দেখছি না। ভাবি, কি দেখো, জোকারের চুল, একদম অরিজিনাল না? আমি এটা নেই। তোমার কি মাথা খারাপ নাকি? এই দাঁড়াও দাঁড়াও। এই যে ভাই, এই পরচুলাটার দাম কত? এইটার দাম 500 টাকা একদম। এত? না রে ভাই, নিতে পারলাম না। কত দিবেন আপা? আপনার জন্য কমাই দিলাম, 450 টাকা দিয়েন। 400 টাকা দিব, চলবে? 400 টাকা ঠক হয়ে যায় আপা, আর 20 টাকা দিয়েন। না আর না, একদম না দিলে যাই। আপা আপা আসেন আসেন, আপনার জন্য কমাই দিলাম। দেখলে ভাবি, দিয়ে দিল। ঠকিয়ে দিল। আমি হলে পাক্কা 200 বলতাম। ভাবি, তুমি আবার একটু বেশি দামাদামি করো। বেশি না, ঠিক দামটাই বলি, বুঝলি? জি। এবার চলো বাকি কেনাকাটা করে ফেলি। শেষ পর্যন্ত সুহা জোকারের পরচুলাটা কিনেই ফেলল। মিলি বিষয়টা তো অবাক হয়ে গেল। জিনিসটা খুব একটা সুন্দর তা নয়, পরচুলাটার মাঝে কেমন যেন একটা জটা জটা ভাব আছে। দেখলে মনে হয় একদম সত্যিকারের চুল।
কিন্তু সত্যি তো আর না, তাই না? মিলি মাথা থেকে অদ্ভুত এই পথচুলাটার কথা বের করে দিতে চাইছে, আর ওদিকে সোহা পথচুলাটা হাতে নিয়ে বেশ উল্টে পাল্টে দেখছে। কি এমন আছে ওতে কে জানে, এত দেখারই বাকি আছে। সোহা, এটাকে ব্যাগের ভিতর রাখতে পারছো না? ভাবি, ব্যাগে রাখলে চাপে চ্যাপটা হয়ে যাবে, হাতেই থাকো। আমি তো বুঝতেই পারছি না কেন এই জিনিসটা তোমার এত পছন্দ হয়েছে। ভাবি, জিনিসটা একদম অরিজিনালের মতো, তাই না? সামনে পহেলা বৈশাখে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম হবে, সেটাতে এটা নিয়ে একটা আইটেম রাখবো। তো সে আইটেমটা কি? এই ধরো জোকারের জোকারি। তোমরা পারো বটে। মিলির কথা বলার সাথে সাথে পথচুলার চুলগুলো কেমন যেন ফুরফুর করে উঠতে লাগলো, একেবারে জীবন্ত মনে হলো। আচ্ছা, আসলে কি চুলগুলো জীবন্ত, নাকি বাতাসে উঠছে নিজের মতো? কে জানে। মিলি বা সোহা কেউই পথচুলার এই জীবন্ত হওয়া দেখলো না, কিন্তু পথচুলাটা ঠিকই বুঝে গেল নতুন মুখোশের মাথায় চড়ার সময় হয়ে গেছে। নতুন মুখোশ, নতুন যাত্রা, হয়তো নতুন ত্রাস। এই, এটা কি রে? এটা একটা পথচুলা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুই এটা কেন আনলি? নিজের কালো চুলগুলো আর পছন্দ হচ্ছে না? উফ, শিহাব ভাইয়া, কি যে বলো, দেখছো না এটা একটা জোকারের চুল? তুই জোকার হবি? না, তোকে বানাবো। আমার এই কালো কোকড়া চুলই ভালো। তোর এই লাল সাদা নীল চুল, ইস কি যে লাগবে পড়লে। মোটেই না। মালিঙ্গাকে দেখেছো না, কি জোশ লাগে। মালিঙ্গা আর এই চুল এক হলো? ও মা, কাছাকাছি না। না, ওই আগরতলা আর কই চকির তলা। যাই হোক, কেন এনেছিস সেটা বল। আর কেন, 13 এপ্রিল আমাদের এই বিল্ডিং এ যে অনুষ্ঠান হবে, সেটাতে পড়ে তোকে হাসাবো। তুই স্ট্যান্ড আপ কমেডি করবি? হাসিস কেন? না মানে, তুই পারবি? তোর মনে হয় না আমি পারবো? আরে খেপে যাচ্ছিস কেন, পারতেও পারিস। নে, পরে দেখা কেমন জোকার লাগে তোকে। বলেই সোহার মাথার উপর জোর করে পথচুলাটা বসিয়ে দিল শিহাব। কিছুক্ষণের জন্য সোহা কিছুই দেখতে পেল না চোখের সামনে কি আছে। এরপর 2 হাত দিয়ে চোখের উপর থেকে জোকারের পথচুলার চুলগুলো সরায়, দেখে ওর সামনে বসে শিহাব খিক খিক করে হাসছে। মুহূর্তের মধ্যে কি যেন হয়ে যায় সোহা। তার মনে হলো এক ধাক্কা দিয়ে শিহাবকে ফেলে দেয় বারান্দা দিয়ে। সোহা একবার বারান্দার দিকে তাকায়, আবার তাকায় ঠাট্টা করতে থাকা শিহাবের দিকে। মাঝে দরজার দিকে তাকিয়ে দেখলো না, কেউ নেই। ধাক্কাটা দিয়েই দে ভাবছে সোহা। অস্বাভাবিক ক্রোধে জ্বলছে সে। তারপর 2 হাত তোলে, এক্ষুনি ধাক্কা দেবে সে। আর একটু সময়, আর একটু। এমন সময় পথচুলাটা হাত দিয়ে তুলে ফেলে শিহাব। কিরে, তুই এমন করছিস কেন? রাগ করেছিস? কি করেছি? আমি তো মজা করছিলাম। মজা? আমি ভাবলাম তুই আমাকে এক ধাক্কায় উড়াই দিবি। উড়ালে মন্দ হতো না। জোকারদের নিয়ে ঠাট্টা করা একদম ঠিক না। শিহাব বুঝতেই পারলো না তার এই নিষ্পাপ দুষ্টুমিতে সোহার কি হলো। This track was downloaded from FusionBD.com. আর ওদিকে পথচুলার আড়ালে সোহার চলতে থাকা চোখ জোড়া দেখতে পেল না শিহাব। সোহার মাঝে হঠাৎ করে ভর করেছিল যেন অন্য কোনো মানুষ, যে হঠাৎ করে সোহার মনকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আর সেই কারণে শিহাবকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো সোহার, এখনো করছে। তাহলে সোহার মাঝে কে ভর করলো? মানুষ তো হতে পারে না। তাহলে সে কি কোনো আত্মা, কোনো অশরীরী? সোহার চোখ অন্য আরেক প্রভাবে চলছে, আর তা উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে গেল শিহাব। কিন্তু মনে হয় উপেক্ষা না করলেই ভালো ছিল। হ্যাঁ আপু,
আজকে কি রান্না করেছিস? এই পাট শাক, ডাল, ডিম ভর্তা, মাংস ভুনা। কি কি বলছিস? এক্ষুনি খাবার দে, খাবো। মিরাজ, এখন 3টা বাজে, এতক্ষণ না খেয়ে কোথায় ছিলি? সরি বোন, একটা কাজে গিয়েছিলাম, মানে আটকে গিয়েছিলাম। সরি, এই যে কান ধরলাম, আর ভুল হবে না। এবার প্লিজ খেতে দে। মিরাজ ভাই, খাওয়ার পর একটু সুহার করে অবশ্যই যাবেন। কেন? সুহার আবার কি হলো? আর বলবেন না, ও একটা উইক কিনেছে, জোকারের উইক। সেটা মাথায় দিতেই জোকারদের প্রতি ওর দরদ উঠলে উঠছে। বলছো কি? তাই নাকি? আর বলিস না, বেশি দাম দিয়ে ফুটপাত থেকে ওই জিনিস কিনে এনেছে। এখন তো সোশ্যাল মিডিয়া খুললে কত হাসির পোস্ট পাওয়া যায়। আলাদা করে কি জোকারের প্রয়োজন আছে বল? থাক না, ওর একটা শখ হতে পারে এটা। নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান আছে এটা নিয়ে। তা মনে হয় আছে। ও অবশ্য বলেছিল 13 এপ্রিল চৈত্র সংক্রান্তিতে বিল্ডিং এর অনুষ্ঠানে পারফর্ম করবে। তাহলে তো তার আগে এটা আমারই দরকার। কেন? তোর দরকার কেন? আপু, ভুলে গেছিস আজ কত তারিখ? 9। রাইট, কালকে সোহানের জন্মদিন। আর ওই যে আমার স্কুলের বন্ধু, ওকে একটু ভয় দেখাবো। যা, বেচারা এমনিতেই ভীতু, তার উপর আবার ভয় দেখিয়ে কাজ নেই। আচ্ছা, আগে খাই। যে মজার রান্না করছো, গল্প করতে করতে আর পারবো না খেতে। দে না বোন, তাড়াতাড়ি দে। নে খা। মিরাজ খেতে শুরু করলো। মিলি ওর পাশে বসে আছে আর তুলে দিচ্ছে। সে কি যেন গল্প বলছে, আর রুমের ভেতর থেকে, দরজার আড়াল থেকে ওদের দেখছে একজোড়া লাল চোখ। লাল চোখের অধিকারীর মাথায় পরচুলা, লাল নীল সবুজ পেঁচানো চুল, কোকড়া কোকড়া চোখের উপর আসছে একটু একটু করে। ঠোঁটের বাইরে দিয়ে আঁকা বড় একটা হাসি মুখ, একদম জোকারদের মতো। যখন হাসছে তখন দাঁতে একটু লিপস্টিক লেগে যাচ্ছে, মনে হচ্ছে দাঁতে রক্ত লেগে আছে। হাসিটার বিভৎস ভাবের আড়ালে হারিয়ে যাচ্ছে এক নিষ্পাপ মেয়ের মুখশ্রী। জোকারের সাজের আড়াল থেকে হেসে ওঠে সোহা, হিস হিসিয়ে বলে, জোকারদের নিয়ে মজা করতে নেই, জোকাররাও কাঁদাতে জানে। সোহা, আসবো? আসো না ভাইয়া, এটা আবার বলতে হবে? আরে বলতে হবে না। আচ্ছা যাও, বলো, কিছু লাগবে? না, এমন কিছু না। তা কি নাকি কিনেছো সেটা দেখতে আসলাম। ওই যে টেবিলের ওপর। বাহ, জিনিসটা তো সুন্দর। তাই না বলো? সবাই কিভাবে আমাকে খেপালো জানো না। না রে, জিনিসটা আসলেই সুন্দর। আচ্ছা সোহা, তোমার কি অ্যালার্জির প্রবলেম আছে নাকি? না তো, কেন? না মানে তোমার ঠোঁটের উপর কেমন যেন লাল লাল হয়ে আছে। ও, এটা এটা তো লিপস্টিক, মুখ ধোয়ার সাথে মনে হয় যায়নি। ও আচ্ছা। সোহা, আমি পরচুলিটা নিয়ে যাই। কোথায়? ওই যে আমার এক বন্ধুর সারপ্রাইজ বার্থডে পার্টি। নিয়ে যাও ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে নিলাম। আর মুখটা ভালো করে ওয়াশ করো, কসমেটিক্স মুখে থেকে গেলে কিন্তু স্কিনের জন্য খারাপ। ওরে বাস, এ তো দেখি পাক্কা বিউটিশিয়ানদের মতো কথা। বিউটিশিয়ান না সোহা, এটা পাক্কা স্কিন স্পেশালিস্টের কথা, যেটা আমার পেশা। ঠিক আছে ঠিক আছে, আমি ক্লিন করে নিচ্ছি। তাহলে নিয়ে গেলাম কিন্তু। আচ্ছা। মিরাজ পরচুলাটা হাতে করে রুম থেকে বের হয়ে যেতেই সোহার কেমন যেন ঘোর কাটল, মাথাটা নেড়ে আড়মোড়া ভাঙল। কিছুতেই মাথায় আসছে না কেন সে এমন অদ্ভুত ভাবে লাল লিপস্টিকটা দিয়েছিল যে এখন আর সেটা উঠছেই না। আজব তো, কোন খেয়ালে যে মাঝে মাঝে সুহা থাকে। ওদিকে মিরাজ ব্যস্ত হয়ে গেল আজকের রাতে সারপ্রাইজ পার্টি নিয়ে। সোহানের এমনিতেই কেমন যেন একটু ভয় ভয় ভাব বেশি, তার উপর হঠাৎ করে সামনে কিম্ভূত কিমার্কা সাজ দিয়ে এলে হার্টফেল হয়েই যেতে পারে। তবুও মিরাজে তৈরি হচ্ছে সোহানকে কাঁদতে কাঁদতে হাসিয়ে ফেলার জন্য। তখন রাত বাজে 8টা। মিরাজ তার সরঞ্জাম নিয়ে চলে এলো গালিবের বাসায়। গালিব, রনি, জিতু আর বকুল যাবে সোহানের বাসায় একসাথে। মিরাজ তার আগে পরচুলাটা পরল, ঠোঁট মোটা করে আঁকলো, মিলির কাছ থেকে আনা লিপস্টিক দিয়ে গাঢ় করে লাল রং দিল। তারপর গায়ে একটা রং চঙে জোব্বা পরলো, বকুলের নাটক দলের কস্টিউম সেটা। দুপুরে এটাকে আনতে বলেছিল মিরাজ।
আর গালিব পড়েছে ব্যাটম্যানের হুড। রনির মজা করে সুপারম্যানের মতো সাজতে চেয়েছে, একটা নীল ফুল প্যান্টের উপর পড়েছে লাল রঙের হাফ প্যান্ট। আর বকুল একদমই সাদামাটা, কারণ বকুলি গিয়ে তো দরজা খোলাবে, সারপ্রাইজ বলে কথা। দোস্ত চল রওনা দি। হ্যাঁ চল। হ্যাঁ আর দেরি করে লাভ নেই। তোর এসে লাগছে না বেটা, পুরাই জোকা। সমস্যা কি তাতে? আরে জোগাড় কি কোনো সাজার বিষয় নাকি বল? কেন জোকরের সমস্যা কি? আরে দেখোস না জোগাড়রা কেমন ভাড়ের মতো পাবলিক রে হাসানোর চেষ্টা করে, কিন্তু রে ভাই পাবলিক তো আর হাসে না। আর এখানে ব্যর্থ হয়ে যে তারা কাঁদে সেটা জানো? আরে দোস্ত তুই সিরিয়াস হচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে। ঠিক আছে, নো প্রবলেম, চল। মানুষের ধারণা বদলানোর জন্য এক জোকারই যথেষ্ট। কি? আর কিছু না, চল চল রওনা দেই। বকুল যদি একটু লক্ষ্য করত তাহলে হয়তো দেখতে পেত জোকারের রূপে মিরাজের চোখ কেমন লাল লাল হয়ে গেছে, আর ভীষণ ক্রোধ সেই চোখে, আর অসম্ভব ঘৃণা সেই মুখে। কিন্তু সেটা চোখে পড়ার আগেই ওরা রওনা দিয়ে দিল সোহানের বাসার দিকে। রাস্তায় বের হতেই বিভিন্ন মানুষ ওদের দিকে অবাক হয়ে তাকাতে থাকলো। রাতও তখন কম হয়নি, প্রায় 11টা। আর এমন পোশাক বের হলে তাকাতে তো বাধ্য হবেই। ঠিক তখনই সামনে পড়লো একটা চেকপোস্ট পুলিশের। পুলিশ জানালায় তার স্টিকটা দিয়ে খটখট শব্দ করে। এই কাস্টমার, কোথায় যাচ্ছ তোমরা? স্যার আমরা ফ্যান্সি ড্রেস পার্টিতে যাচ্ছি। ফ্যান্সি ড্রেস পার্টি? এটা আবার কি? না মানে বন্ধুর জন্মদিন তো তাই। লাইসেন্স আছে? লাইসেন্স দেখাও। এই যে কালে কালে কত কিছু দেখার আছে। বাপরে, ফ্যান্সি ড্রেস পার্টি, কত ঢং। না মানে তবে হ্যাঁ, ওই জোকারটাকে সবচেয়ে গর্ধপের মতো লাগছে। ভালো সাজ হয়েছে, যাও ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। পুলিশের কথা শোনা মাত্রই মুঠো শক্ত হয়ে গেল মিরাজের, চোখের সাদা অংশে। বন্ধুরা, আজকে কুয়াশার গল্প মানে আমি যেটা বলবো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। একটা অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সোহা নামে একটি মেয়ে তার ভাইয়ের সঙ্গে থাকে, তার আরেকটি বোনকে নিয়ে এবং ভাবিকে নিয়ে এসে গেছে একটি মার্কেটে এবং জিনিসপত্র দেখছে, একটা স্যান্ডেল কিনেছে। সেই ভাগে কখন তার চোখ চলে গেছে একটি পরচুলার দিকে, একটি উইগ এবং জোকাররা যেরকম সার্কাসে যে জোকাররা থাকে সেই জোকাররা যেরকম মাথায় পরচুলা দেয়, কোকড়ানো চুল, লাল নীল হলুদ নানা রঙের থাকে, সেরকম একটা বর্ণিল উইগ কিনে নিয়ে আসে সে। কি অদ্ভুত, কি অশুভ শক্তি না কোনো অপশক্তি কিছু একটা আছে যেটা আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু সেই পরচুলা যেই মাথায় দেয় তার একটা অদ্ভুত চেঞ্জ আসে, তার ম্যানারিজম বা তার বডি ল্যাঙ্গুয়েজে বা তার স্বভাবে একটা অদ্ভুত একটা চেঞ্জ আমরা দেখতে পাই। সে অন্যরকম একজন মানুষ হয়ে যায়। এবং সে বাড়িতে আরো একজন থাকে, সেটা হচ্ছে সোহার ভাবি মিলির ভাই মিরাজ, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এবং সেও পরচুলাটা মাথায় দেওয়ার পর তারও মধ্যে আমরা একটা পরিবর্তন দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি শেষ দৃশ্যের আগে আমরা যেটা দেখলাম যে তারা বন্ধু বান্ধব সব এক দল মিলে আরেকটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছে, যেখানে ফ্যান্সি ড্রেসের মতন আয়োজন করা হয়েছে এবং তাদেরকে সারপ্রাইজ দেবে বলে তারা সেরকম নানা রকম সেজে যাচ্ছে। এবং পথে দেখলাম আমরা যে একজন পুলিশ সেই জোকারকে দেখে একটু কটূক্তি করাতে পুলিশের কাশি উঠে গেছে এবং তার ভয়াবহ অবস্থা, বেশ অসুস্থ হয়ে পড়ে। কি হলো তারপরে সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। ওদিকে দরজায় বেলের আওয়াজ। সোহান গেট খুলতেই দেখে সামনে বকুল হাসি মুখে দাঁড়ানো, হাতে চকলেট। সোহান দেখে ভীষণ খুশি হয়। যাক, আজকে তো আর কোনো দুষ্টুমি করেনি এরা, এমনিতেই ওকে যা পচায়, বাপরে। সোহান ঘরের দিকে তাকিয়ে মাকে ডাকার ফাঁকে বকুল সরে আসলে সামনে আসে গালিব, রনি আর মিরাজ। আর সোহান ঘুরতেই রীতিমতো আটকে উঠল। Damn, guys! This is not Halloween! Happy birthday to Jim! করে সে হাটিমা টিম টিম। না, তোরা আমাকে বাঁচতে দিবি না। Look at you. You guys are looking absolutely stupid. বলছে তোরে
তোর জন্য সেজে গুজে আসলো ছেলেগুলো, নো অ্যাপ্রিসিয়েশন। অফকোর্স আছে, কিন্তু এভাবে ভয় না দেখালেও পারতি, আর বয়স আছে এগুলো করার। আই লাভ ইউ জান। তোর জানাবো বয়স কি? তোকে দেখতে সব থেকে হাস্যকর লাগছে, যা দূর হয় এখান থেকে। তা তো বটেই, হাসনই আমার কাজ। হাসানো না, ভারের মতো লাগছে কিন্তু। আর আর জোকার এক না। ওই হলো, আর একজন আসছে দেখ, জোকারের তরফদারি করতে। চল চল নাস্তা কর, বাবা কেক এনেছে, চল ওটাই কাটি। জোকারের অপমানে আবার জ্বলে উঠল মিরাজের চোখ। কিছু বলল না, মাথা নিচু করে হেঁটে গেল সবার পেছন পেছন। এখন সোহানের বার্থডে কেক কাটা হবে, ইয়া বড় ছুরি ওর হাতে। আরে বেটা, কেক কাটবি নাকি কাঠ কাটবি? এত বড় ছুরি! আর বলিস না রে, কেক কাটার ছুরিটা না পাওয়াই যাচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোহান, হ্যাপি বার্থডে টু ইউ। সোহান কেকটা কাটলো, প্রথম স্লাইসটা কিছুতেই তুলতে পারছে না। কেকের নিচ থেকে জোরে টান দিতে চোখের পলে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। চাকুটা কিভাবে যেন হাত ফসকে উপরে ছলাং মারে আর সোজা গিয়ে বাঁধে সোহানের গলা বরাবর। সবাই তখন হাসি ঠাট্টায় ব্যস্ত। ঘটনাটা বুঝে ওঠার আগে চোখ দিয়ে সব কন্ট্রোল করে ফেললো মিরাজ। ছুরিটা একটু করে ঢুকে গেল গলায়। তারপর সবাই দেখলো, আর তখন রীতিমতো চিৎকার শুরু হয়ে গেল। সোহানের মা অজ্ঞান হয়ে গেলেন, আর বকুল চাকুটা হ্যাঁচকা টানে বের করে দৌড় দিল গাড়ি স্টার্ট করতে। উফ, সে কি রাত, সে কি রাত! হাসপাতাল কি বললো? কন্ট্রোনালিটা একটু কেটে গেছে। কি অদ্ভুত না, চোখের সামনে। চোখের সামনে, কিন্তু যা ঘুরেছে তা মোটেও বৈজ্ঞানিক নয়। মানে? নিজের হাত ফসকে যাওয়া ছুরিতে এত বড় দুর্ঘটনা, কি জানি, ভাবতেই পারছি না। কত যে আজব ঘটনা ঘটে রে। থাক, বাদ দে, আমার বাসায় চলে আসছে, আমাকে নামিয়ে দে। আচ্ছা। দরজায় বেল দিতেই দরজা খুলে দিল সোহা। ঠোঁটে গাঢ় আর চওড়া করে লাল লিপস্টিক দেয়া। মিরাজ ওর দিকে তাকিয়ে হাসি দেয়, সূক্ষ্ম সেই হাসি। তারপর দুজনের চোখ ধীরে ধীরে লাল হয়। ওরা মুখোমুখি বসে সোফায়। মিরাজ মাথা থেকে পরচুলাটা খুলে নেয়, সামনে ধরে, তারপর ছেড়ে দেয়। দুজনের সামনে হাওয়ায় ভাসতে থাকে পরচুলাটা। তারপর কোথা থেকে যেন উড়ে এলো এক রাশ কালো রঙের ধোঁয়া। তারপর সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে একটা অবয়ব নেয়। তারপর সেই অবয়বের মাথার উপর গিয়ে বসে সে পরচুলা। অবয়ব ওদের দুজনের সামনে নাচছে, আর ওরা দুজন মাথা দুলাচ্ছে। কি রে সুহা, আর কত ঘুমাবি? সরি ভাবি,
একটু বেশি ঘুম হয়ে গেল। তুই না কি যেন করবি কালকে রাতের প্রোগ্রামে? হ্যাঁ, করবো তো বটেই। তো সেটা কি? একটা পারফরমেন্স। আচ্ছা এই শোন, তোকে শিহাব কিছু বলেছে? কি ভাবি? ও তো সেই যে 2 দিন আগে কক্সবাজার যাবে বলে গেল, একটা ফোনও তো দিল না। না তো, আমাকে তো কিছুই বলেনি। এই দেখ, বলতে না বলতেই ফোন বাজলো, নিশ্চয়ই শিহাব। হ্যালো, বলছি। বলেন কি? কবে? কোথায়? সিরিয়াস? আমরা আসছি। লাগবে না? কেন লাগবে না? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাবি? আর বলিস না প্লিজ, শিহাব একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে। বারান্দায় দাঁড়িয়ে মজা করছিল আর তখন পা ফুসকে একেবারে নিচে পড়ে গেছে। গলায় আর ঘাড়ে খুব ব্যথা পেয়েছে। বলো কি, যেতে হবে নাকি? ওর বন্ধু তো বললো লাগবে না, কালকের ফ্লাইটে নাকি ফিরে আসছে। যাক, তাও ভালো, পহেলা বৈশাখটা অন্তত আমাদের সাথে করবে। যাক ভাবি, বাঁচালে। আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পাইনি আবার? উফ, ছেলে পিলেরা মিলে যে কি মস্করা করে আজকাল। এই দেখ, মিরাজের বন্ধু হাসপাতালে, গলায় নাকি ছুরি লেগেছে। এটা কোনো কথা? না, এটা কোনো কথা না। তবে ভাবি, এরা এত ফালতু কথা বলে, মনে হয় এজন্যই গলায় ব্যথা পায়। ভালোই বলেছিস। যা, হাত মুখ ধুয়ে নে। নীলাভ স্কুলে যাবে, ওর সাথে বসে নাস্তাটা করে নে। সুহার দিকে তাকিয়ে হাসতে থাকে মিলি। সুহাও হাসছে। হঠাৎ মিলির মনে হলো সুহার হাসিটা ঠিক স্বাভাবিক না, কেমন যেন কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসছে। ঠিক সিনেমায় জোকাররা যেমন ভাবে হাসে সেভাবে। কিন্তু কেন? ড্রেসিং টেবিলের উপর রাখা সেই পরচুলাটাকে মনে হয় শ্যাম্পু দিয়ে ধুয়েছে সুহা। বেশ ভালো সিল্কি ভাব চলে এসেছে ওটার মধ্যে। মিলি আগে লক্ষ্য না করলেও আজকে বেশ লক্ষ্য করল। সুহার ঘরেও বেশ পরিবর্তন এসেছে। ঘর ভর্তি লাল নীল বল, কেমন একটা অগোছালো ভাব। সবচেয়ে অবাক করার বিষয় হলো ওর এত লাল লিপস্টিক আছে সেটা জানতোই না মিলি। মিলি হাঁ করে দেখছে। 2টা লাল লিপস্টিক খুলে দেখলো মাথাটা জোরে ঘষা। এত প্রেশার দিয়ে কেউ লিপস্টিক দেয়? সুহা মানে কি? এই পরচুলাটা কেনার পর থেকে সুহার কেমন যেন পরিবর্তন হয়েছে। মিলি ঠিক ধরতে পারছে না। তবে মিলি এটাও ধরতে পারল না আরেকজনেরও চোখ মুখ হাসি সব বদলে গেছে। সে মিরাজ। কারণ মিরাজ এখন দরজার ফাঁক দিয়ে দেখছে মিলির চলাচল। মিলি কি দেখছে? মিলি কি খেয়াল করছে এসব? ফাহাদ শোনো, তোমার সাথে না আমার একটু কথা আছে। বলো। সুহার আচরণ কেমন যেন বদলে গেছে। কি যে বলো, ওর আবার বদলানির কি আছে? শোনো, জানি কথাটা ভীষণ অস্বাভাবিক, কিন্তু জোকারের পরচুলা কিনে আনার পর থেকে ও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তুমি কি জোকার ভয় পাও নাকি? না, ভয় পাই না, কিন্তু আমি ঠিক বুঝতেও পারছি না। যদ্দূর শুনেছি, জোকার নিয়ে ঠাট্টা করার পরপরই সোহানের অ্যাক্সিডেন্টটা হয়। সেদিন আবার মিরাজও জোকারের গেটআপে ছিল। এখানে সুহা এলো কোথা থেকে? কিন্তু সুহার সাথে জোকার নিয়ে ঠাট্টা করার পরই শিহাবেরও অ্যাক্সিডেন্টটা হয়। কিসের সাথে কি মেলাচ্ছ? জানি না, কিন্তু কেমন যেন খটকা লাগছে। আচ্ছা বাদ দাও তো, বলো শিহাব কেমন আছে? কথা হয়েছিল? আজ কিন্তু আমার সাথে কথা হয়নি। ওকে এত তাড়াতাড়ি চট্টগ্রামে চাচার বাসায় ফেরত না পাঠালেই তো পারতে। শোন, আমাদের চেয়ে চাচারাই এখন ওর ভালো দেখাশোনা করতে পারবে। তুমি কিন্তু আবার আমার পয়েন্টে এড়িয়ে গেলে। ঘুমাও তো যান, কালকে সকালে ঠান্ডা মাথায় কথা বলবো। ওকে ওকে। মিলি আর ফাহাদের কথা চুপি চুপি শুনে গেল ছোট্ট আরেকটি জোকার। মাথায় সেই পরচুলা আর শরীরের বদলে কালো ধোয়া। জোকারটা ভাসতে ভাসতে সুহার ঘরের দিকে যায়। সুহার বুকের উপর বসে হি হি করে হাসতে থাকে, আর সুহা জোকারের নিচে ছটফট করতে থাকে অস্বস্তিতে। এবার জোকার যায় মিরাজের রুমে, গিয়ে মিরাজের বুকের উপর একইভাবে বসে হাসতে থাকে। এক জোকারের এখন
কতগুলো দোষর। যেই তাকে ভালোবাসবে সেই হবে তার সৈন্য, আর যে তাকে ভালোবাসবে না তাকে পেতে হবে শাস্তি, নির্মম শাস্তি। চৈত্র সংক্রান্তির রাত, ছাদে প্যান্ডেল করে আয়োজন করেছে মিলিদের অ্যাপার্টমেন্ট হাউসের সব বাসিন্দারা। ছাদ ভর্তি মানুষ গিজগিজ করছে, টেবিল ভরা খাবারও আছে। এর মাঝে শুরু হয়ে গেল পারফরমেন্স। প্রথমেই একটি গান। এবার পারফরমেন্স দিতে আসলো সুহা, কারণ সুহার পরনে জোকারের পোশাক, মুখে গাঢ় করে দেয়া লাল লিপস্টিক, কেমন যেন অস্বাভাবিক সাজ। মিলি এক চোখে দেখছে সুহাকে। সুহাও মিলির দিকে সরাসরি তাকালো আর প্রস্তুত হলো পারফরমেন্সের জন্য। আমাকে তাই ভালোবাসো, যেটাই বলি তাতেই হাসো। সুহা সবার দিকে হেসে তাকিয়ে আছে, কিন্তু কেউ তালি দিল না। বরং আরো কিছু শোনার ইচ্ছা সবাই ওর দিকে তাকালো। অভিমানী সুহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মিলি অবাক হয়ে দেখলো সুহার গাল বেয়ে যে পানি পড়ছে সেটা পানি না, সেটা রক্ত। সুহার থেকে দৌড়ে আসতে লাগলো, কিন্তু তার আগে সুহা ক্রোধে চিৎকার করে ওঠে। হাসবি না তোরা, হাসবি না জোকারের কথায়, হাসবি না তোরা, হাসিস না বলে কত জোকার আত্মহত্যা করে জানিস? বলে চোখের সামনে মাটি থেকে এক হাত উপরে উঠে এলো সুহা। মিলি থমকে দাঁড়িয়ে আছে। ফাহাদ দুই হাতে চোখ চেপে ধরল নীলাভের, আর সুহা এগিয়ে এসে টেবিলের কাপড় ধরে হ্যাঁচকা টান দিল। বিকট শব্দে সব প্লেট গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। জি ঠিক আছে চলো। মিলি আর ফাহাদ শুয়ে পড়ে, আর ওদিকে মিরাজ আর সুহার বুকের উপর তখন চেপে বসে জোকারের সেই কালো ধোয়া। পরচুলা নেই তো কি হয়েছে, অশরীরেরই তো আছে। সুহা আর মিরাজ ছটফট করছে আগের মতোই, গোঙাচ্ছে রীতিমতো। পরদিন সকালে নীলাভ বিল্ডিং এর নিচে এসে দাঁড়ায়। মাত্র স্কুল থেকে এসেছে নীলাভ। দমকা বাতাসে ওর পায়ের কাছে এসে পড়ে একটা রঙিন কি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কুয়াশার আজকে মূল কাহিনী। এই মাত্র শেষ হয়ে গেল, এবং এই কাহিনী লিখেছেন এবং চিত্রনাট্য এবং মূল গল্পজার, তার নাম হচ্ছে রুম্পা সৈয়দা ফারজানা জামান। আর অভিনয় করেছেন যারা, তাদের নাম জানিয়ে দিচ্ছি। তার আগে বলছি সাউন্ডে ছিলেন খালিদ, আর এই অভিনয় বা নাট্যাংশ পরিচালনা ছিলেন দুজন, কুমকুম এবং সিফাত মাহমুদ। আর অভিনয় করেছেন কুমকুম, মৌ, সুমন, কাঞ্চন, রাজু, মিলু, জাহিদ, সেতু, লাবিব, মঞ্জু এবং খালিদ।